প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে তোমাদের ভার্সিটি খ মাস্টার ক্লাস যেটা বাংলা প্রথম পত্রে একটা কবিতা নিয়ে কথা বলি। প্রতিদান, সবচেয়ে সহজ কবিতা, ঠিক না? সহজেস্ট, দ্য সহজেস্ট পোয়েম ইন ইউর বুক, তাই না? ইজিয়ার ইজিয়েস্ট, তাহলে সহজ সহজের সহজেস্ট, নাকি? দেখো, আমরা প্রতিদান থেকে কেমন প্রশ্ন দেখছি বিগত বছর সমূহে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আম তিনটা আসছে, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে দুটো, জাহাঙ্গীরনগরে তিনটা, জিএসটি তে দুইটা। এখন তোমরা একটু খুব স্বাভাবিকভাবে বলতে পারো যে ভাই তাহলে 3 স্টার কেন, আমরা তো প্রশ্ন অত বেশি পাই না গুনলে। আচ্ছা, টপিকটা নতুন, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে দেখো সাম্প্রতিক প্রবণতা খুব বেশি, 23-24। হ্যাঁ, সাম্প্রতিক প্রবণতাকে আমরা খুব সিরিয়াসলি দেখি, এটা জানো। সাম্প্রতিক প্রবণতা 23-24, 22-23, একদম আসার পর পরই শুরু হয়েছে। 23-24, 23-24, 22-23, মানে রিসেন্ট টাইমে এখান থেকে যথেষ্ট কোশ্চেন আসতেছে। জিনিস সহজ আছে, তবে সিরিয়াসলি নিও। তোমাদের জন্য আমি আমার পক্ষ থেকে সবই 3 স্টার, আমি আবার কমাইতে পারি না আর কি, ঠিক আছে? তারপরেও কিছু জিনিস বিবেচনায় নিয়ে আমরা স্টার মার্ক করা লাগে। তবে আমি পার্সোনালি যদি একদম আমার মনের কথা জানতে চাও আর কি, আনঅফিসিয়ালি আমি বলবো সব অল আর 3 স্টার্স। ইচ্ছা মতো পড়ো, পড়লে লস নাই। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান পেয়ে কি দান করেন বা করেছেন? বুক ভরা গান। কবিতার লাইন থেকে বলা আছে যে আমাকে বিষে ভরা বান দিল, আমি তাকে বুক ভরা গান দিই। গান মানে এটা ভালোবাসা সত্যিকার অর্থে। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে তারে গান শোনাইছে, তাই না? হ্যাঁ, না, গান শোনানোর ব্যাপার না, এটা হচ্ছে তোমার ভালোবাসা দেওয়া। বিষে ভরা বান, বান মানে হচ্ছে তীর, বান মানে হচ্ছে তীর। যে আমাকে দুঃখ দিল, কষ্ট দিল, তাকে আমি ভালোবাসা দিই। এই প্রতিদান কবিতাটা আমাদের সময় ক্লাস 6 বা 7-এ ছিল, আমার যদ্দূর মনে পড়ে। আমরা পড়েছি এটা আমাদের একাডেমিক সিলেবাসে, তবে সম্ভবত 6-এ কিংবা 7-এ। তোমাদের এখন কলেজের সিলেবাসে দিল। সহজ জিনিস। এটার মূল কথা হচ্ছে তুমি আমাকে মারো কাটো যাই করো না কেন, বিনিময়ে আমার পক্ষ থেকে তোমার জন্য আই লাভ ইউ, অনেক ভালোবাসা। বুঝাতে পারলাম? এটা হচ্ছে এটার মূল কথা। কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে এটাই তুমি পাবা। আমাকে তুমি হিংসা করো, নিন্দা করো, কষ্ট দাও, আমার জীবনকে দুঃখের ভাগাড়ে পরিণত করো, যাই করো, আমি বিনিময়ে তোমার উপরে প্রতিশোধ নেব না, আমি তোমাকে ভালোবাসা দিব। এই হচ্ছে প্রতিদান কবিতার মূল বক্তব্য, মূল সুর। বুঝতে পারছো? মানে কষ্টের বিনিময়ে কষ্ট না দেওয়া, ঘৃণার বিনিময়ে ঘৃণা না দেওয়া। প্রতিদান কবিতার সার কথা কি? প্রেম, সত্য, কল্যাণ প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা, অশুভ বিপর্যয় থেকে মুক্তির আকাঙ্ক্ষা, প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা, সংকট উত্তরণের আকাঙ্ক্ষা। প্রতিশোধ প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। ক্ষমাই মহৎ গুণ, ঠিক না? ক্ষমার উপরের গুণ আর হইতে পারে না। ক্ষমা করা খুব কঠিন কাজ। প্রতিশোধ না নিয়ে থাকা এক জিনিস, আর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়াটা বিশাল ব্যাপার ভাই। একটু চিন্তা করে দেখো, কেউ তোমার সাথে খারাপ কিছু করলো, তুমি প্রতিশোধ নিলে না, এটা এক জিনিস, কিন্তু তুমি তার মন থেকে ক্ষমা করো নাই। আর যদি এমন হয় তুমি প্রতিশোধও নিলে না, ক্ষমাও করে দিলে, বিশাল ব্যাপার ভাই, এটা অনেক কঠিন কাজ। চিন্তা করে দেখো নিজের জীবনের সাথে, তাহলে বুঝতে পারবা। নিচের কোন কবিতাংশটি শুদ্ধ? দীঘল রজনী তার তোরে জাগে, যে হরেছে মোর ঘুম। না, এটা শেষের অংশে ভুল। ঘুম যে হরেছে মোর হবে। জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, এটাই ঠিক, এটা ঠিক আছে। আর পরে দেখো, আমার এ কুল ভাঙিয়েছে যে আমি বাঁধি তার কুল। না, আমি তার কুল বাঁধি, এই জায়গায় ভুল। কাঁটা পেয়ে তারে দান করি ফুল সারাটি জনম ধরে। না, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, ওইভাবে। তাহলে যেটা আমরা ঠিক পাইছি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, জাহাঙ্গীরনগরের প্রশ্ন। এখন তোমাদের যদি কবিতা থেকে এরকম প্রশ্ন দেয়, তাহলে একদম কিন্তু পুরা মেজাকার হয়ে যাবে। আর আরো যদি মনে করো একটা লাইন দিয়ে বলে এর আগের লাইন কি পরের লাইন কি, তাহলে তো আরো বিশাল সমস্যা। এই জন্য কবিতা লাইন টু লাইন পড়বা। আমার এ কুল ভাঙিয়াছে যে আমি তার কুল ভাঙি বাঁধি ধরি গড়ি বাঁধি। এখানে মেটাফোর আছে, দেখো। এই কুল আছে, তারপরে ঘর আছে, তারপরে
কবর আছে, এগুলো অল আর মেটাফরিক সাইন। আমার কুল ভাঙছে, আমি তার কুল বাঁধি। আমার ঘর ভাঙছে, তার ঘর আমি বানাই দিই। আমার বুকে কবর রচনা করছে, তার আমি ভালোবাসা দিই। মানে কি এগুলোর? কবর রচনা করা মানে কি? বুকের ভিতরে কারো দাফন করে দেওয়া যায় না। কবর হচ্ছে কষ্টের জায়গা। আমার বুকটাকে যে কষ্টের জায়গায় রূপান্তর করছে, কবরের মতো কষ্ট, এই অর্থে। বুঝতে পারছো? ওই যে বললাম মেটাফরিক্যাল। কারণ মানুষ যখন মারা যায় তখন দুইটা জগৎ আছে, একটা ইল্লিন, একটা সিজ্জিন। তোমরা জানো কিনা এটা? আমাদের আমাদের লাইফ তো একটা সাইকেলের মতো। এটা এটা তো মনে হয় সবাই জানো, ধর্ম বই যে যেহেতু পড়ছো। কারণ তুমি ছিলা ধরো হচ্ছে রুহের জগতে, আলমে আরওয়াতে ছিলা। তারপরে মানুষের মায়ের গর্ভে আসছো। হ্যাঁ, মায়ের গর্ভে আয়সা এখন ওখান থেকে তুমি আসছো হচ্ছে পৃথিবীতে, আলমে দুনিয়াতে। তারপরে আলমে বারজাখ, কবরের জিন্দেগিতে যাবা। তারপরে হচ্ছে আলমে আখিরাত, আবার রুহের আখিরাতে চলে যাবা, গিয়ে আবার পৃথিবীতে আসবা। এই না সাইকেল, মানে আমি এটা বুঝাইছি না তুমি আবার পৃথিবীতে আসবা, এটা বুঝাইছি না। তুমি একবারে পৃথিবীতে আসছো, আমি এটা বুঝাইছি যে এটা একটা প্রসেস আর কি, তুমি স্টেপ বাই স্টেপ আসছো, এটা মিন করেছি। তো এখন আমরা যে ছিলাম মায়ের গর্ভে, সেখান থেকে, সরি, আলমে আরোয়াতে ছিলাম রুহের জগতে, সেখান থেকে মায়ের গর্ভে আসছি, তারপরে এখন পৃথিবীতে আসছি। আরেকটা স্টেপ, এটা লম্বা জার্নির অংশ এটা। তারপরে এখান থেকে আবার রুহের জগতে কতদিন ছিলাম তো জানি না, মায়ের গর্ভে না হয় 10 মাস 10 দিন ছিলাম। পৃথিবীতে যতটুকু হায়াত আছে ততটুকু। তারপরে কবরের জিন্দেগি, আরে আলমে বারজাখ, আখিরাতের জিন্দেগির শুরু হবে এখানে। আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। তো যখন আমরা আখিরাতের জিন্দেগিতে যাব, তখন রুহের দুইটা পোর্শন হবে রুহগুলোর। কেউ শাস্তি ভোগ করতে থাকবে, কেউ জান্নাতি সুবাতাস কারো কারো কবরে বইতে থাকবে। তো এই বারজাখি জিন্দেগির জাহান্নাম যেটা, সেটা সিজ্জিন। বারজাখি জিন্দেগির জান্নাত যেটা, সেটা হচ্ছে ইল্লিন। মরার পরে আমল নামার ভিত্তিতে কবরের প্রশ্নের সওয়াল জবাব যেগুলো আছে, আমার রব্বুকা, আমার দিনুকা, মানহাজার রাজুলু, এসবের ভিত্তিতে, সমস্ত কিছুর ভিত্তিতে, আরো নানান ক্রাইটেরিয়া আছে, এই রুহের উপরে পরবর্তী জিনিসগুলো কার্যকর হবে। কথা বুঝতে পারছো? তো বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে দেখো প্রচলিত অর্থটা কি। কবর অন্ধকার একটা ঘর, সেখানে তোমার আমার সাথে কেউ নাই, সেখানে একা থাকতে হবে। ফেরেশতা আসবে এবং ওখানে যদি আমি পাপী হই, যদি পাপী হই মানে তো আমরা সবাই পাপী। সহজ কথায় মায়ের শুরু হয়ে যাবে, একদম মনে করে যে ফাতা ফাতা করে দিবে মায়েরা। তাহলে কবর মানে একটা অন্ধকার ঘর, কবর মানেই হচ্ছে নিঃসঙ্গতা, কবর মানে কষ্ট। সোজা কথা। যদি না আমি খুব নেককার বান্দা হই, আল্লাহ আমাকে মাফ করে থাকেন, সেক্ষেত্রে তো আমরা আশাবাদী আল্লাহ আমাদের মাফ করবেন, ঠিক না? কারণ আমার দুঃখ উহুদ পাহাড়ের সমান হইতে পারে, আল্লাহর রহমতের তো কোনো সীমা পরিসীমা নাই। সেজন্য বললাম। তো কবর কথাটা এখানে আসছে হচ্ছে তোমার কিসের ভিত্তিতে? কষ্টের জায়গা। আমার বুকে যে কবর বানাইলো, আমি তার জন্য ভালোবাসা দিই, মানে আমাকে কবরে থাকার মতো কষ্ট যে দিল, বা কবরের কষ্ট যে আমাকে দিল, অত আযাব, অত কষ্ট যে দিল, আমার এই ঘর যে ভাঙলো, মানে আমার জীবনে যে কষ্ট দিল, একই কথা আসতেছে ঘুরে ফিরে। আমার কুল যে ভাঙলো, আমি তার কুল বা ইয়ে দেই, বাঁধি দেই, বাঁধি বা তৈরি করে দিই, অর্থাৎ যেটা দাঁড়াইলো, আমাকে যে কষ্ট দিল বিনিময়ে আমি তাকে ভালোবাসা দিই। দ্যাটস ইট। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কোন কবিতার পংক্তি? ঐকতান প্রতিদান তাহারই পরে, মানে সুচেতনা। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, প্রতিদান। তাই তো? জসিমউদ্দিনের কোন রচনা বিভিন্ন বিদেশি ভাষা অনুদিত হয়েছে? নকশি কাঁথার মাঠ। বাইরে, এটা যে কি মারাত্মক বই, না পড়লে বুঝবা না। এটা নিয়ে আমি তোমাদেরকে যদি এখন আলোচনা শুরু করি, মাস্টার ক্লাস শেষ হইয়া চুরমার হয়ে যাবে, ঠিক না? কিন্তু আমার তো তোমার নকশি কাঁথার মাঠ বোঝানোর সময় না। এটা শুধু এটা বলে দিলাম যে নকশি কাঁথার মাঠ তুমি পড়বা, এটা না পড়লে তুমি নানান কিছু মিস করছো। এবং তোমাকে আমি একটু পড়ার জন্য উৎসাহ দিয়ে দেই। এটা প্রেমের কবিতা, ঠিক আছে? প্রেম আছে এখানে, প্রেম। নায়ক হচ্ছে রূপাই, নায়িকা হচ্ছে সাজু। এখানে জীবন, প্রকৃতি, সমস্ত কিছুই আছে। তবে খুব শক্তিশালী রূপে মানব মানবের প্রেম এখানে ফুটে উঠছে। চাইলে পড়তে পারো, তবে অবশ্যই অ্যাডমিশনের পরে। কোনটি জসিমউদ্দিনের নির্বাচিত কবিতা সংগ্রহ? সঞ্চয়িতা, সঞ্চিতা, কাব্য সঞ্চয়ন, সূচয়নী। সূচয়নী। সঞ্চয়িতা রবীন্দ্রনাথের, সঞ্চিতা হচ্ছে নজরুলের, কাব্য সঞ্চয়ন আমার যদি ভুল না হয় মোতাহার হোসেন চৌধুরীর, অথবা কাজী মোতাহার হোসেন, এই মোতাহার কোন একটা মোতাহারের।
আর সূচয়নী হচ্ছে জসিমউদ্দিনের। এরপর নিচের কোন কবিতাটি জসিমউদ্দিনের লেখা? আসাদের শার্ট, হুলিয়া, কবর, নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবর। আসাদের শার্ট শামসুর রাহমান। আসাদের শার্ট আমাদের রক্তাক্ত পতাকা। খুব বিখ্যাত লাইন আছে। শহীদ আসাদ 1969-এর গণ অভ্যুত্থানের সময় উনি মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। ওনার বাড়ি ছিল হচ্ছে নরসিংদী জেলায়। এই আসাদকে নিয়ে শামসুর রহমানের বিখ্যাত কবিতা আসাদের শার্ট। আর হুলিয়া, এটা হচ্ছে একজন রাজনৈতিক প্লট থেকে লেখা। এটা হচ্ছে নির্মলেন্দু গুণের লেখা। নির্মলেন্দু গুণ। কবর তো ওনার। নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ ঠাকুর। কবর আমি তোমাদেরকে পড়তে বলবো, একটু লম্বা কবিতা, 118 লাইন। কবর কবিতা জসিমউদ্দিনের একটা বিস্ময় বলতে পারো। ওনার বয়স তখন কত ছিল সেটা নিয়ে সোর্স গুলোতে এদিক ওদিক আছে, তবে কোন সোর্সে 20-এর বেশি বলে না। বুঝতে পারছো? কবর কবিতা লেখার সময় জসিমউদ্দিনের বয়স কোন সোর্সে 20-এর বেশি পাওয়া যায় না। তো উনি যখন কবর লিখেন, কোথাও বলা আছে তিনি 10ম শ্রেণীর ছাত্র, কোথাও বলা আছে তিনি কলেজে পড়েন। সহজ কথায় উনি 20-এর বেশি না, আন্ডার 20। আচ্ছা, কেন এটা বিস্ময়? কবর কবিতায় 5জন মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে। 5জন। একজন বৃদ্ধ মানুষ তার 5জন নিকট মানুষকে তার জীবনে মরতে দেখেছেন এবং তাদেরকে তিনি কবরস্থ করেছেন। অর্থাৎ বৃদ্ধ তার জীবনে যাদেরকে হারাইছে, তার স্ত্রী, তার ছেলে, তার ছেলের বউ, তার মেয়ে, তার নাতনি, এই 5জন। এখন তার বয়স অনেক, স্বাভাবিক, মৃত্যুর কাছাকাছি, হয়তো 70-80 বয়স তার। এবং তার বেঁচে থাকা নাতি, ভালো করে বুঝবা এই কথাটা। একজন বৃদ্ধ মুরব্বী মানুষ তার নাতির কাছে নেরেট করতেছেন তার 5জন আপনজন হারানো মানুষের কথা। এই 5জন আপনজন কে? ওই বৃদ্ধের ছেলে, ওই বৃদ্ধের মেয়ে, ওই বৃদ্ধের স্ত্রী, ওই বৃদ্ধের ছেলের বউ, ওই বৃদ্ধের নাতনি। নাতনি মানে এই নাতির বোন। এই 5জন যে মারা গেল, তাদের মৃত্যুর কথা, কত কষ্ট এই বৃদ্ধ বুকে বয়ে বেড়াচ্ছে, সেটা উনি নাতির কাছে বলতেছেন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। মানে আজ থেকে 30 বছর আগে তোর দাদি মারা গেছে, আমি এখনো তার জন্য কাঁদি। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে, আমি আর তার জন্য এখনো চোখের জল ফেলি। এতটুকু তারা ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। আমি যখন তাকে বিয়ে করি তখন সে খুব ছোট, এতটুকু পুতুল খেলতো। বিয়ের পর আর পুতুল খেলা আর তার হইতো না, সংসারের বউ হয়ে গেছে, এই জন্য সে মাঝে মধ্যে কান্নাকাটিও করতো। এইভাবে তার স্মৃতিচারণ দিয়ে শুরু। অর্থাৎ দাদা তার নাতিকে বলতেছে, তোর নানি, তোর দাদিকে আমি কখন বিয়ে করেছিলাম, সেই জীবন থেকে আস্তে 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 তার জার্নি শোনাচ্ছে। এরপরে লাইফে আনন্দ বেদনা সবকিছু আসছে। এরপরে একসময় নিজের স্ত্রী মারা গেলেন, আপনি মারা গেলেন, ছেলে মারা গেল, ছেলের বউ মারা গেল, নিজের একটা মেয়ে মারা গেল। এত কষ্ট, এত কাছের মানুষ 5টা মানুষকে কবরস্থ করে নিজে এখন মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়েছে। তার লাইফের এই স্টোরি শোনাচ্ছে তার নাতিকে। এখন কথা হইলো, আমি কেন এটাকে বিষয় বলছি, একজন মানুষ বাবা না হইলে প্র্যাকটিক্যালি সে বাবা হওয়ার অনুভূতি বুঝবে না। সন্তান মারা না গেলে বুঝবে না সন্তান মারা গেলে কেমন লাগে। বুঝতে পারছো আমার কথা? দাদা না হইলে বুঝবে না দাদা হওয়ার অনুভূতি কি। নাতি বা নাতনি মারা না গেলে বুঝবে না এটার ফিলিংসটা কি। বুঝতে পারো না মনে হয়। আমি তোমারে বললাম মধু খুব মিষ্টি, তো তুমি কেমনে বুঝবা? কপালে মাখলে? না তো, জিভ বাই দিলে বুঝতে পারবা এটা মিষ্টি। দিস ইজ কল্ড প্রপার এক্সপেরিয়েন্স। একটা মানুষ বিয়েই করলো না, তো স্বামী হওয়ার অনুভূতি সে কেমনে বুঝবে? একটা মানুষ বাবা হইলো না, বাবা হওয়ার অনুভূতি সে কেমনে বুঝবে? একটা মানুষ দাদা হইলো না, দাদা হওয়ার অনুভূতি সে কিভাবে বুঝবে? এমনকি
নাতি বা নাতনি মারা গেলে দাদার কেমন লাগে এটা সে কিভাবে বুঝবে? বুঝার কথা না তো। ইনফ্যাক্ট যদি সে 20 বছরের বাচ্চা ছেলে হয় সে তো বুঝবেই না, তার তো প্রেম করার বয়সই হয় নাই। অথচ ওই বয়সে লেখা জসিমউদ্দিন এত সুন্দর করে ফুটায় তুলছে এই কবিতার মধ্যে কথাগুলো। তার স্ত্রীর সাথে তার কেমিস্ট্রি, স্ত্রী মারা গেলে তার কেমন লাগছিল, ছেলে মারা গেলে কেমন লাগছিল, মেয়ে মারা গেলে কেমন লাগছিল, নাতি মারা গেলে কেমন লাগছিল। একজন শ্বশুর না হলে কেমনে বুঝবে ছেলের বউ মারা গেলে কত কষ্ট হয়, তাই না? এই যে পুরা বিষয়টা, এই কবর কবিতার মূল বিষয়বস্তু বা এটার ঘটনা আঙ্গিক দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্ন ডিতে 17-18 সেশনে। তো ভাই কবিতাটা পইরো, সহজ কবিতা, ভালো লাগবে অনেক। কোন সাহিত্যিক পল্লী কবি হিসেবে খ্যাত? জসিমউদ্দিন, ডেফিনেটলি। এখন তুমি প্রশ্ন করবা ভাইয়া কেউ কি পল্লী না লেখা নাই, যে বন্দে আলিম অপশনে আছে, উনি তো সুন্দর সুন্দর কবিতা লিখছেন গ্রামকে নিয়ে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবই মিলে নাহি কেহ পর, ওনার লেখা না? তো পল্লী নিয়ে সবাই লিখেছেন, জসিমউদ্দিন কেন? ক্রিকেট তো সবাই খেলে, সচিন সবাই হয় নাকি বলো? ফুটবল তো সবাই খেলে, মেসি রোনালদো সবাই হয়? তো পল্লী নিয়ে সবাই লিখেছে, দ্যাটস ট্রু। কিন্তু কথা হচ্ছে, ভালো করে বুঝো, জসিমউদ্দিনের মতো এতটা সুন্দর করে পল্লীর মানুষের জীবন চিত্র, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, হাসি আনন্দ বেদনা কান্নার স্মৃতিগুলো কথাগুলো, প্রকৃতির চিত্র জসিমউদ্দিনের লেখায় যতটা জীবন্ত এবং বাস্তব অতটা কারো লেখায় না। এই জন্য জসিমউদ্দিন পল্লী কবি। বুঝেছো এবার? একটা ধান গাছের, একটা ধান গাছের ডগায় একটা শিশির বিন্দু কেমন সুন্দর, এটা নিয়ে তিনি কয়েক পাতা লিখতে পারেন। তোমার আমি কেমনে বুঝাবো জসিমউদ্দিন কি জিনিস? আমার সবচেয়ে প্রিয় কবি, বুঝতেই পারো আমি বলা শুরু করলে চলে যাব অনেক দূর। শুধু বলি, তার একটা সাক্ষাৎকার শুনবা, বিবিসিতে আছে, বিবিসির ইউটিউবে পাবা, স্টিল পাবা, খুঁজে বের করে নিও বিবিসি বাংলার ইউটিউবে, বিবিসি বাংলা দিয়ে মানে ঢুকে নিয়ে নিবা, দেখবা তার অবজারভেশনটা কি। উনি বলছেন যে বাঁশঝাড়ের ভেতর দিয়ে যখন বাতাস বয়ে যায়, বাঁশঝাড়ের পাতা, বাঁশের পাতাতে বাতাস লাগলে বাঁশের পাতা নড়ে, একটা খুব চমৎকার শব্দ হয়। বলছে এই শব্দ শোনার জন্য কতদিন আমি বাঁশঝাড়ে দাঁড়ায় রয়েছি। আবার বলতেছে গাব গাছের সব পাতা পড়ে গেলে নতুন পাতা গজায়, গাব গাছের পাতা সব একসাথে ঝরে তারপর নতুন পাতা হয়, আর নতুন পাতাটা লাল, একদম লাল পাতা হয়, চমৎকার একটা, কেমন জানি লালটা। তখন গাব গাছ একটা অনিবর্চনীয় সৌন্দর্য হয়। এটা আমার নিজের দেখা, আমাদের গাব গাছ পাতা ঝরার পরে কিভাবে হয়েছে। বলছে সেটা দেখার জন্য গাব গাছের তলায় গিয়ে কতদিন দাঁড়ায় রয়েছি। তুমি আমি কেউ কোনোদিন গাব গাছের নিচে গিয়ে গাব গাছের পাতা কেমন লাগে দেখছি, দাঁড়ায় দেখছি? ওটাকে টার্গেট করে ওই জায়গায় গেছো তুমি কোনোদিন? আমি নিজে তো যাইনি, সামনে পড়ছে দেখছি, হ সুন্দর, ওয়াও। তারপরে বাঁশঝাড়ে বাতাস বয়ে গেল, বাঁশঝাড়ের পাতা কি করে আওয়াজ করে, ওখানে যে রিদম আছে, এটা কি তুমি আমি খুঁজে বেড়াইছি কোনোদিনও? উনি খুঁজে বেড়াইছেন। এই জন্য উনি শুধু কবি নন, উনি পল্লী কবি। এরপরে আসো কোন রচনা গুচ্ছ জসিমউদ্দিনের? রাখালি, নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এটাই। আর কই যাব? এই নকশিকাঁথার মাঠ এটাও কাহিনী কাব্য, সুজন বাদিয়ার ঘাট এটাও কাহিনী কাব্য, মানে কবিতা তার মধ্যে গল্প বলা হয়েছে। এখানেও সেম, সুজন আর হচ্ছে দুলি, তার নায়িকা, তাদের মধ্যে প্রেম, তারপরে পালায়া যাওয়া, তারপরে বিরহ, তারপরে আবার বিরহ। দুলি হিন্দু, সুজন মুসলমান, তাদের মধ্যে ছেলেবেলার খেলার সাথী তারা। তারপরে দুলির বিয়ের দিন দুলি পালায় গিয়ে সুজন রে বলে আই লাভ ইউ, আমি অন্য কাউকে স্বামী রূপে গ্রহণ করতে পারবো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সুজন বলে সম্ভব না, তুমি হিন্দু আমি মুসলিম, তাছাড়া এই গ্রামে সবাই সম্প্রীতির সাথে বসবাস করে, এখন আমি যদি তোমারে পালায় নিয়ে চলে যাই বা এই ঘটনা ফ্ল্যাশ হয়, তাহলে হিন্দু মুসলমানের সম্পর্ক থাকবে না, এটা সম্ভব না। তোমার যে ভালোবাসে হইয়া মুইও বুঝতে পারছি, কিন্তু কইতে পারবো না, এটা এমনি থাকুক। ওই যে শরৎ বাবুর শ্রীকান্তের মধ্যে একটা লাইন আছে দেখবা, বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলিয়া দেয়। তো মনে করো ওই রকমেরই কথা বলছে হচ্ছে সুজন, কিন্তু দুলি এটা মানবে না। মানে সুজন আর দুলির কথোপকথন কয়েক পেজ, দুলি সুজনকে বোঝাচ্ছে তোমাকে ছাড়া আমি কাউকে আমার মনোমন্দিরে স্থান দিতে পারবো না, সুজন উল্টা বোঝাচ্ছে না ফিরে যাও। শেষমেশ দুলি এক সময় বলে আমি আকাশ বাতাস চন্দ্র সূর্য প্রকৃতি সবকিছুকে সাক্ষী রেখা তোমাকে স্বামী রূপে গ্রহণ করলাম। আচ্ছা কও, এই কথা বলার পরে কোনো ছেলে আর কোনো মেয়েরে ফিরিয়ে দিতে পারে? আমার মনে হয় পারে না। তারপরে তারা এখান থেকে পালায়, এই তো ভেজাল।
তারপরে দলিল ভাবে মামলা দেয়, নিয়ে আসে, তাকে আরেক জায়গায় বিয়ে দেয়। সুজন এক সময় জেল টেল খাইতে আওলায় গিয়া তোমার ফেরারি হয়ে যায়, বের হয়ে আসে, সে দুলিরে খুঁজতে থাকে। তারপরে এক সময় আহ বেদের ছদ্মবেশে ঘুরে বেড়ায়, ওই যে বাদিয়ার ঘাট বেদে, বুঝছো? বুঝো তো? ওই যে সাপের খেলা দেখায় তোমার, হচ্ছে ফেরি করে জিনিস বিক্রি করে। এক সময় সে দুলির গ্রামে গিয়ে উপস্থিত হয়। এরপরে দুলির এসে দেখতে পায়, দুলকে কে চিনতে পারে, দুলিও সুজনকে চিনতে পারে। এবার সুজন বলে, এমন তো কথা ছিল না, তুমি আমাকে টেনে ঘর থেকে নামায় এখন তুমি আরেকজনের কাছে ঘরে সংসার করো, এটা তো হইতে পারে না। এই নিয়ে তাদের মধ্যে কথোপকথন হয়। তারপরে কি হয়, টান টান উত্তেজনা, তাই না? নায়কের সাথে নায়িকার দেখা হয়েছে শেষ মুহূর্তে। তারপর কি হয় সেটা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী এপিসোডে। এখন এখানে ফিরে আসুন। তারপরে আমার এঘর ভাঙিয়াছে যেবা আমি বাদি কি বলে, আমার এঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। কোথায়? যে মোরে করেছে পর। কোনটি কবি জসিমউদ্দিনের কাব্য গ্রন্থ ধানক্ষেত? এক মুঠো অমিয় চক্রবর্তীর, রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন। সাঝের মায়া, মায়া কাজল, এগুলো সুফিয়া কামালের। সাতসাগরের মাঝি ফররুখ আহমেদের। ফররুখ আহমদ। ধানক্ষেত বালুচর রঙ্গিলা নায়ার মাঝি। রঙ্গিলা নায়ার মাঝি যদিও গানের বই। জারি গান, কাঙ্গের পার, ধানক্ষেত, সুচয়নী, রাখালি, এগুলো সবগুলো জসিমউদ্দিনের বই। সুজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথার মাঠ। কোন বিশ্ববিদ্যালয় জসিমউদ্দিনকে ডক্টর লিটারেচার উপাধি দিয়ে সম্মানিত করে? কলকাতা, যাদবপুর, রবীন্দ্র ভারতী, চট্টগ্রাম। এটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। নাকে ডিলিট দিছে। আমরা হতভাগা, আমরা তাকে সত্যিকার সম্মান দিতে পারিনি, স্টিল পারিনি। কেন পারলাম না সেটা একটা বিরাট প্রশ্ন। তারপর আসমানি কবিতাটি কে রচনা করেছেন? জসিমউদ্দিন, আল মাহমুদ, সুফিয়া কামাল, শামসুর রহমান। জসিমউদ্দিন। আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। জসিমউদ্দিন তখন কবি। ফরিদপুরের কোন একটা গ্রামে আসমানি নামে একটা ছোট্ট মেয়ে, অসুস্থ, টিংটিঙে রোগা, খুব ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। আসমানিদের দুঃখ দেখে উনি আসমানি কবিতা লিখেছিলেন। এই আসমানি মারা গেছে কয়েকদিন আগে, কয়েক বছর, 11 কি 12 সালে আমার যদি ভুল না হয়, আই মাইট বি রং। তবে অল্প কয়েক বছর আগে আসমানি মারা গেছে বৃদ্ধ অবস্থায়। এই আসমানিকে নিয়ে লিখেছিলেন জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে নিয়ে একটু নাড়াচাড়া করলে তথ্যগুলো তোমরা পাবা। জসিমউদ্দিন কি হিসেবে বিখ্যাত? ছন্দের জাদুকর, বিদ্রোহ কবি, চারণ কবি, কোনোটি নয়। এখান থেকে কোনোটি তাকে দেয়া যাবে না। কেন? ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, এবং এটা উপাধিটা দিয়েছিলেন হচ্ছে, যিনি ওই উপাধি দিয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝছো? আচ্ছা, এই জাদু, হ্যাঁ জাদুকর, জাদু তো এটাই, নাকি অন্তঃস্থ জাদু এটাই। বিদ্রোহ কবি তো কাজী নজরুল। চারণ কবি বেশ কয়েকজনকে বলা হয়, তবে সবচেয়ে ভালো উত্তর হচ্ছে গোবিন্দ দাস। গোবিন্দ দাস চারণ কবি। চারণ কবি মানে কথায় কথায় যিনি কবিতা তৈরি করে দিতে পারেন তাকে চারণ কবি বলা হয়। আর জসিমউদ্দিনকে বলা হয় পল্লী কবি, এই জন্য আমরা বলছি কোনোটি নয়। ডক্টর অব লিটারেচার, এখান থেকে কার উপাধি? এখান থেকে যার উপাধি, ডিলিট, জসিমউদ্দিন। এখন কথা আছে দেখো, এটা আরেকটা ভেজাল লাগাই দিল এই প্রশ্নে। কোন বিশ্ববিদ্যালয় জসিমউদ্দিনকে ডক্টর অব লিটারেচার উপাধি দিয়ে সম্মানিত করে? ডক্টর অব লিটারেচার কার উপাধি? কাজী নজরুল, ঢাকা ইউনিভার্সিটি। এখন কি করবা, কই যাবা? লাগছে ভেজাল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে উপাধি নজরুলকে। দুজনে ডিলিট প্রাপ্ত, দুই জায়গা থেকে। এরপরে আসো
কোনটি জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ? বালুচর, ময়নামতির চর বন্দে আলেমিয়ার, বিখ্যাত একটা বই এটা। এরপরে হচ্ছে জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবর হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। রাখালি পৈর ভাল লাগবে। ঠিক আছে, জসিমউদ্দিনের যদি একটা বই পড়তে বলো যে ভাইয়া একটা পড়তে চাই কোনটা পড়বো, তাহলে সুজন বাদিয়ার ঘাট, সরি, নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ। ভাইয়া দুইটা পড়তে চাই, সুজন বাদিয়ার ঘাট, আরেকটা পড়বো রাখালি। এরপরে যা খুশি পড়ো। জসিমউদ্দিনের গান যদি পড়তে চাও তাহলে রঙিলা নায়ের মাঝি পড়তে পারো, প্রচুর গান লিখেছেন উনি, আগের কোন লেকচার আমি বলছি। নকশিকাঁথার মাঠ কোন শ্রেণীর গ্রন্থ? নকশিকাঁথার মাঠ হচ্ছে ভাইয়া কাব্য, কাব্যের মধ্যে এটা কাহিনী কাব্য। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া মহাকাব্যে গল্প বলা হয়, আপনি কি একটু আগে বলছেন কাহিনী কাব্য, এখানেও গল্পই বলা হয়। এখন তাহলে ডিফারেন্স এখানে কি? মহাকাব্য আর কাহিনী কাব্যের মধ্যে পার্থক্য করব কিভাবে? মহাকাব্য আর কাহিনী কাব্যের মধ্যে পার্থক্য করবা কিভাবে? মনে রাখো, মহাকাব্যের যে প্লট থাকে এই প্লটটা নির্ধারণ করা আছে, হয় এটা ঐতিহাসিক কোনো ঘটনা থেকে প্লটটা যাবে, অথবা কোনো পৌরাণিক প্লট থেকে এটা তৈরি করা হবে। ঐতিহাসিক প্লট থেকে মহাকাব্য আছে, হ্যাঁ আছে প্রচুর, যেমন মহাশ্মশান, এটা ঐতিহাসিক প্লট, পানিপথের তৃতীয় যুদ্ধ। তারপরে যেমন ধরো হচ্ছে শাহনামা, আবুল কাসেম ফেরদৌসির লেখা, তাই না? সো খুবই সিম্পল, উত্তরটা একদমই কঠিন না, অস্থির হওয়ার কিছু নাই। আর যদি পৌরাণিক প্লট থেকে বলতে হয়, পৌরাণিক প্লট থেকে বললে তো অভাবই নাই। ধরো আমি বললাম হচ্ছে মেঘনাদ বধ, তারপরে ধরো বললাম হচ্ছে কুরুক্ষেত্র, রৈবতক প্রবাস, ইত্যাদি ইত্যাদি। তো মহাকাব্যের প্লট নির্ধারিত অবস্থায় থাকে, আরো কিছু বেসিক বৈশিষ্ট্য আছে মনে রাখো। মহাকাব্যের প্লট হয় ইতিহাস থেকে নেওয়া হয়, না হয় কোনো পুরাণ থেকে নেওয়া হয়। পুরাণ কি? ইসলাম ধর্ম বাদে অন্যান্য যে ধর্মগুলো আছে ওই ধর্মগুলোর অতি প্রাচীন ঘটনা, যেগুলোর সত্তা সত্য মীমাংসিত নয়, বুঝতে পারছো, সেগুলোকে বলা হয় পুরাণ। ওরকম পৌরাণিক ঘটনা সেখান থেকে মহাকাব্য হয় অথবা ইতিহাস থেকে হয়। আর কাহিনী কাব্য এরকম প্লট থেকে না, সুজন বাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ এরকম প্লট। কাহিনী কাব্য তুমি সহজ করে ধরলে একদম, আমি তোমার বোঝানোর জন্য বলতেছি আর কি, এটা অনেকটা সিনেমার গল্পের মতো, কল্পনা দ্বারা তৈরি করবেন। ইতিহাসকে তৃণভোজী বানাইতে পারবেন, তবে সেটা মহাকাব্যের লেভেলে যাবে না। বুঝতে পারছো ব্যাপারটা? কাহিনী কাব্যের সাইজ মহাকাব্যের মতো তো বড় হয় না, মহাকাব্য অনেক বড় হয়। রামায়ণ মহাভারত পৌরাণিক মহাকাব্যের সবচেয়ে বড় উদাহরণ, ইলিয়াড ওডিসি, ঠিক না? এগুলো বিশাল বিশাল সাইজের এক একটা। আর কাহিনী কাব্য ধরতে পারো তুমি সিনেমা, একটা সিনেমার গল্পই তোমাকে কবিতার ভাষায় কাব্যের ঢঙে শোনানো হচ্ছে, দ্যাটস অল। ওকে। পল্লী কবি কার অভিধা? পল্লী কবি জসীমউদ্দিনের অভিধা। এরপরে হচ্ছে কবি জসীমউদ্দিনের জন্মস্থান কোথায়? জামালপুর, ফরিদপুর, চাঁদপুর, জয়দেবপুর। ফরিদপুর, ফরিদপুরের তাম্বুলখানাতে ওনার জন্ম। তাম্বুলখানা, তাম্বুলখানা ছিল ওনার মামা বাড়ি। আর ওনার পৈতৃক নিবাস গোবিন্দপুরে। এরপরে ছাত্রাবস্থায় জসীমউদ্দিনের কোন কবিতা স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়? কবর। উনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন তার লেখা কবর কবিতা 9-10 পড়ানো হতো, তখন একে বলা হতো প্রবেশিকা। 9-10 বলা হয়তো ওই ওই, এখন না এসএসসি বলা হয়, তখন এর আগে বলা হয়তো মেট্রিক। আমরা একটু ছোট যখন, তখন দেখছি বড়দেরকে বলা হতো মেট্রিক। তো মাধ্যমিকের এই লেভেলটার অনেক নাম ছিল, এসএসসি, মেট্রিক, প্রবেশিকা, এরকম এন্ট্রান্স। তো তখন এই এসএসসি মাধ্যমিক লেভেলে কবর পড়ানো হইতো। একটু চিন্তা করো তো, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, মনে করো সেকেন্ড ইয়ারে, তুমি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়ো, আর তোমার লেখা একটা কবিতাকে 9-10 পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, পড়ানো হচ্ছে, কেমন একটা ফিল? এই ফিলটা জসীমউদ্দিনের ছিল। জসীমউদ্দিনের ছদ্মনাম কি? তুজাম্বর আলী। ভানু সিংহ এটা রবীন্দ্রনাথের ছদ্মনাম।
ভোরের পাখি ছদ্মনাম না, এটা মূলত উপাধি। মূলত উপাধি, এটা বিহারীলাল মজুমদারের। বিহারীলাল মজুমদার উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বিহারীলালকে বলেছিলেন ভোরের পাখি। বাংলা আধুনিক গীতি কবিতার জনক উনি, বিহারীলাল মজুমদার। তাকে রবীন্দ্রনাথ উপাধি দিয়েছিলেন ভোরের পাখি। এটা ছদ্মনাম নয়, এটা মূলত উপাধি। ছদ্মনাম নিজে গ্রহণ করা হয়, আর উপাধি অন্যরা দেয়, এ হচ্ছে পার্থক্য। আমার একটা ছদ্মনাম আমি নিজে নিতে পারি চাইলে, আর উপাধি তোমরা যদি আমার দাও, মনে করো কাউসার ভাই দ্য লিজেন্ড, ধরো ফর এক্সাম্পল। হ্যাঁ, একটু ফ্লেক্স নিলাম আর কি। হ্যাঁ, নিতে পারি না? পারি তো। উপাধি অন্যরা দিবে, আর ছদ্মনাম নিজে নেয়, এ হচ্ছে পার্থক্য। ধূমকেতু, এটা কাজী নজরুলের। ওকে। আর ওনার ছদ্মনাম ছিল তুজাম্বর আলী, মাথায় রাখো। আর ওনার মূল নাম হলো জমির উদ্দিন মোল্লা, পারিবারিক নাম জমির উদ্দিন মোল্লা। এরপরে হচ্ছে প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? রাখালি, বালুচর, রঙিলা, বালুচর। বালুচর বই থেকে নেওয়া হয়েছে এটা। হ্যাঁ। এরপরে প্রতিদান কবিতায় যে কবির ঘর ভেঙেছে তাকে কবি কি করেন? তার ঘর ভেঙে দেন, তার ঘর বেঁধে দেন, তার প্রতি ঘৃণা পোষণ করেন, তার প্রতি অভিযোগ করেন। নারে নারে নারে, তার ঘর বেঁধে দেন, তাকে ভালোবাসেন। পোলাপান বলে এখন, ভাইয়া তাইলে কি এটা কি সম্ভব যে আমার কষ্ট দিল তাকে আমি ভালোবাসবো? রিভেঞ্জ নিব না ভাইয়া, রিভেঞ্জ? না না না, রিভেঞ্জ নেওয়া যাবে না, তাকে ভালোই বাসতে হবে দূর থেকে। ওকে, ক্ষমা করে দিতে হবে। কবি কাকে আপন করার জন্য কাঁদেন? যে কবির ঘর ভেঙেছে, যে কবিকে পর করেছে, যে কবিকে কষ্ট দিয়েছে, যে কবিকে আঘাত করেছে। যে কবিকে পর করেছে, আচ্ছা, জেগেছে বুকেতে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি। আর যে পর করে দিছে তাকে আপন করতে চায়, তাই না? সো প্যারাডক্স, যে পর করছে তাকে আপন করতে চায়, যে ঘর ভাঙছে তার ঘর বানাই দিতে চায়, ইত্যাদি। কবি পথে পথে ঘুরেন কার জন্য? যে কবির ঘর ভেঙেছে, যে কবিকে পর করে, যে কবিকে পথের বিরাগী করেছে, যে কবিকে আঘাত করেছে। প্যারাডক্স, বিপরীত ধর্মিতা। যে কবিকে পথের বিরাগী করেছে কবি তার জন্য পথে পথে ঘুরেন। যে কবির ঘুম হরণ করেছে তার জন্য কবি কি করেন? ঘর বাঁধেন, আপন করতে চান, দীঘল রজনী জাগেন, দিবস রজনী জাগেন। দিবস রজনী পড়ার কারণে শেষ, দীঘল রজনী জাগেন। দীঘল মানে হচ্ছে দীর্ঘ। যে তার ঘুম হরণ করেছে, ঘুম নিয়ে গেছে, তার জন্য তিনি দীর্ঘ রজনী জেগে থাকেন। প্রতিদান কবিতার দ্বিতীয় চার লাইনে কবি কি ভাঙার কথা বলেছেন? অন্তরকুল, মন, তীর। বলছে কবিতার দ্বিতীয় চার লাইনে কুল, যে আমার কুল ভাঙছে আমি তার কুল বাঁধি। কবিকে যে কাটা দেয় তার জন্য কবি জনম ভর কি করেন? কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। এবার কবিতা লাইন বুঝছো? কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। যে নিষ্ঠুর বাণী বলে তার মুখখানি কবি কি করেন? প্রতিদিন দেখেন, নিরন্তর সাজান, নিয়মিত সুন্দর কিনা নিরন্তর সাজান। কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। ওকে। এখানে একটা কথা আছে, কবিতার সাথে মূল বইয়ের কবিতা আর তোমাদের বইয়ের কবিতা, অর্থাৎ যদি বালুচর পড়ো, বালুচর বইতে যদি পড়ো আর কি, আমি লয়ে করে, আমি লয়ে সখী। তো এখন বালুচরে আছে হচ্ছে আমি লয়ে সখী, আর তোমাদের বইতে, তোমাদের পাঠ্য বই, এখানে বলা আছে আমি লয়ে করে। আমি লয়ে সখী তারি মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। এই হচ্ছে কথা মূল বইতে। আর তোমাদের বইতে সখীর জায়গায় করে লেখা, আমি লয়ে করে তারি মুখখানি। এখন সখী আর করে দুটো তো সমার্থক শব্দ না, তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হলো, এটা তো মূল বইতে এটাই সহি। এখন তোমাদের বইতে করে চলে আসছে, যদি করে ধরে তুমি ব্যাখ্যা নিতে চাও, একটা ব্যাখ্যা নিতে পারবা। কারণ এই কর শব্দের আরেকটা অর্থ আছে, সমার্থক শব্দ, সেটা হচ্ছে হাত। এখান থেকে নিতে পারবা। আমি লয়ে করে তার মুখ খানি, আমি তার মুখ হাতে নিই। খেয়াল করো, আমি তার মুখটাকে হাতে নিয়ে তারপরে কত জায়গা থেকে কত কিছু এনে সেটাকে আমি সাজাই। আমি লয়ে করে
তারই মুখখানি, আমি লয়ে হাটে তারই মুখখানি। সে জায়গা থেকে একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। কিন্তু বালুচরের মূল বইতে লেখা আছে আমি লয়ে সখী তারই মুখখানি। কত ঠাই হতে, ঠাই মানে স্থান, কত কি যে আনি সাজাই নিরন্তর। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মূল বই আর তোমাদের বই, বুঝছো? আমার এ ঘর ভাঙিয়াছে যেবে আমি বাঁধি তার ঘর, এই পংক্তির প্রতিদান কবিতা কতবার ব্যবহৃত হয়েছে? এই প্রশ্নগুলো আগে আসতো এক সময়, রিসেন্ট টাইম এগুলো আসার প্রবণতা কিছুটা কমছে, ঠিক আছে? তারপরেও এগুলো খেয়াল রাখো, এটা 2বার বলা হয়েছে। এরপরে কবি কবরের বিনিময়ে কি দিতে চেয়েছেন? কবর, ঘর, গান, ফুল মালঞ্চ। সর্বনাশ! ফুল মালঞ্চ মানে ফুলের বাগান, কবরের বিনিময়ে ফুলের বাগান দিতে চাইছেন। বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন, নাই রে নাই, কিছু নাই, মনে নাই, মাথায় নাই, এই হচ্ছে বিরাগী। বিষে ভরা বান বলতে কি বুঝান? বিষে ভরা বান মানে হচ্ছে তিক্ত কথা, কটু কথা, খারাপ কথা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখান থেকে তুমি যদি নাও, বিষে ভরা বান বলতে গেলে বিষাক্ত কথা তো শাব্দিক অর্থ, বিষাক্ত বান হবে না, নির্দয় কথাও হবে না, হবে হচ্ছে কটু কথা, যে কথা মানুষকে কষ্ট দেয়, তাই না? এটা বেশি প্রাসঙ্গিক, এটা বেশি রিলেভেন্ট মনে হচ্ছে। তো যে আমাকে কষ্ট দেয়, কঠিন কঠিন কথা বলে, তার জন্য আমি ভালোবাসার বাণী দিই, তাকে আমি কষ্ট দিই না। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় থেকে জসীমউদ্দিন কি উপাধি লাভ করেছিলেন? ডিলিট। এই ডিলিট মানে ডিলিট করে দেওয়া না, ডিলিট, ডক্টর অফ লিটারেচার, সম্মানজনক উপাধি, সম্মানসূচক। জসীমউদ্দিনের কবিতার প্রধান উপজীব্য কি? পল্লী জীবন, কে না পারে। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে কলেছে পরে, এখানে কি প্রকাশ পেয়েছে? ক্ষমাশীলতা না, আমি তাকে ক্ষমা করে দিলাম, ক্ষমাশীলতা, আত্মস্বার্থ চিন্তা বা বাকিগুলো আসছে না। আপন করিতে কাঁদিয়া বেড়ায় এই কাজে মনে করেছে বলে পঙ্ক্তির প্রতিদান কবিতা কতবার ব্যবহৃত হয়েছে? এখন সংখ্যা গুণে আসো, কবিতাকে মুখস্থ করবা, দেখে দেখে নিয়ে নিও। 3বার, 3 টাইমস। প্রতিদান কবিতায় সোহাগ জড়ানো কিসের কথা বলা হয়েছে? সোহাগ জড়ানো ভুল মালঞ্চের কথা বলা হয়েছে, তাই না? সোহাগ মানে ভালোবাসা জড়ানো, আদর জড়ানো, ভুল মালঞ্চ। কবি কেন ভালোবাসাপূর্ণ মানুষ কামনা করেছেন? নিরাপদ পৃথিবী, একটা চমৎকার পৃথিবীর জন্য। পৃথিবীতে ভালোবাসা ছড়াই দিলে পৃথিবী সুন্দর হবে। প্রতিদিন কবিতায় সমাজকে কি দ্বারা আক্রান্ত বলা হয়েছে? পরচর্চা, আত্মস্বার্থ কামনা, বিভেদ, হিংসা, হানাহানি, লোভ। আমাদের সমাজে আছে কি? আমাদের সমাজে বিভেদ, হিংসা, হানাহানি, কে কাকে মাইরা খাবে, তাই না? কে কাকে মেরে বড় লোক হবে, এগুলো। নিচের কোন মিলটি সঠিক? সঞ্চিতা রবীন্দ্রনাথ না, ঠিক না। অবরোধবাসিনী সুফিয়া কামাল, এটাও ঠিক না। জসীমউদ্দিন সুজন বাদিয়ার ঘাট, এটা ঠিক। সঞ্চয়িতা বরং রবি ঠাকুর, বুঝতে পারছো? সঞ্চয়িতা রবি ঠাকুর, আমি করে দিচ্ছি, ঠিক করে দিই। এই সঞ্চিতা নজরুল, অবরোধবাসিনী রুকিয়া সাখাওয়াত হোসেন। আর মিল ঠিক আছে, জসীমউদ্দিনের সুজন বাদিয়ার ঘাট, এটা ঠিক, কোনো দিক থেকে কোনো অসুবিধা নাই। নিচের কোন কবিতায় পরার্থপরতার বিষয়টি ফুটে উঠেছে? প্রতিদান। কোন ধরনের মানুষ সুন্দর নিরাপদ পৃথিবী নির্মাণ করতে পারে? ভালোবাসাপূর্ণ মানুষ। এরপরে আসো, প্রতিদান কবিতায় আমার কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি, চরণটি সার্থকতা। অনিষ্টকারের প্রতি ক্ষমা, উদারতা, অনিষ্টকারের প্রতি করুণা, অনিষ্টকারের প্রতি সহনশীলতা, অনিষ্টকারের প্রতি অনুরাগ। না, ক্ষমা এবং উদারতা। আমি তাকে ক্ষমাও করে দিলাম, তাকে আমি ভালোবাসলাম, তাই না? সো উপরের উত্তরটা বেশি ঠিক, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। পজিটিভ হইলেও যেটা সব থেকে বেশি পজিটিভ হবে সেটাকে নিতে হয়, মনে রাখবা। প্রতিদান কবিতা যে মোরে করিল পথের বিরাগী, এর পরবর্তী চরণ কোনটি? পথে পথে আমি ফিরি তার লাগি, পথে পথে আমি ফিরি তার লাগি, পথে পথে ফিরি আমি নাই, তো আমি যেখানে আছে সেটা ঠিক। ওকে। নিরন্তর শব্দের অর্থ সব সময়, নিরন্তর মানে হচ্ছে সব সময়, তাই না? কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর, সব সময় সাজাই। নিচের কোন বানানটি ঠিক? জসীমউদ্দিন, 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 লাগছে ভেজাল। টেক্সটে যে নামটা যেভাবে থাকবে সেভাবে নিতে হবে। জসীমউদ্দিন ডাবল দ দিয়ে লিখেননি, হসন্ত দিয়ে লিখছেন, এটা ঠিক। এটা স্পেস করা আছে, এটা ভুল। জসীমউদ্দিন এখানে ডাবল দ দিয়ে লেখা, আর এখানে জসিম বানান দীর্ঘ, এখানে জসিম রস্বইকার, ভুল বানান, এটা ঠিক। জসিম উদ্দিন, মাথায় রাখবা এটা, ঠিক আছে? পরীক্ষা এটা দিয়ে দিতে পারে।
এরপরে প্রতিদান কবিতায় কার জন্য কবির প্রাণ কাঁদে? যে কবিকে নিঠুর বাণী দিয়েছে, যে কবির বুকে আঘাত এনেছে, যে কবিকে পর করে দিয়েছে। কবির প্রাণ কাঁদে কার জন্য? যে কবির বুকে আঘাত এনেছে, যে কবিকে পর করে দিয়েছে। তাইলে শেষেরটা আমরা নিয়ে নিলাম, খ এবং গ নিলাম, মানে লাস্টে নিলাম আর কি, ঘ। কবি জসিমউদ্দিন কর্মজীবনের শুরুতে কোথায় অধ্যাপনা করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। অল্প কিছুদিন উনি সেখানে শিক্ষকতা করেছেন, তারপরে সে চাকরি তিনি ছেড়ে দিয়েছিলেন। বুঝতে পারছো? এরপরে আসো, প্রতিদান কবিতায় কবি কেন দীঘল রজনী জেগে রয়েছেন? মহৎ বলে, স্বার্থপর বলে, লোভী বলে, আত্মগ্লানিতে? না না, মহৎ বলে। বুঝাই তো যাচ্ছে। প্রতিদান কবিতায় কবি কিভাবে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন? অহিংসাকে প্রতিরোধ করে, অনিষ্টকারীকে প্রতিরোধ করে, হিংসাত্মক ভাষার বিরুদ্ধে স্লোগান তুলে, অনিষ্টকারীর উপকার করে। নিচেরটা ভালো উত্তর না? হিংসাত্মক ভাষার বিরুদ্ধে স্লোগান তুলে এটা নেওয়া যাচ্ছে না, নিচেরটা ভালো তো, অনিষ্টকারীর উপকার করে এটা। অহিংসাকে প্রতিরোধ করেছেন, ঠিক আছে, অনিষ্টকারীকে প্রতিরোধ করে, কিন্তু অনিষ্টকারীর উপকার করেছেন তিনি। যে আমার ক্ষতি করে দিল তাকে আমি ভালোবাসা দিলাম। আর হিংসাত্মক ভাষার বিরুদ্ধে স্লোগান তুলে, এটাও ভালো, কিন্তু স্লোগানের প্রসঙ্গটার থেকে নিচেরটা বেশি ভালো উত্তর। কথা কি বুঝতে পারছো? তবে এখানে প্রতিহিংসাকে যদি আমি দূরীভূত করতে পারি, যদি প্রতিহিংসাকে আমি দূরীভূত করে দিতে পারি, যদি আমি হানাহানিকে শেষ করে দিতে পারি, সেদিক থেকে গ এটাও ভালো উত্তর। এখন অনিষ্টকারীর উপকার, পুরা কবিতায় যদি বলি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাহলে আবার উপরেরটাও একটা ভাব, মানে বেস্ট অপশন হতে পারে। সেদিক থেকে যদি নেই তাহলে এটাও তো অনেক গ্রহণযোগ্য। হিংসাত্মক ভাষার বিরুদ্ধে স্লোগান তোলে, স্লোগান মানে এখানে মিছিল না। আমি হিংসা করলাম না, প্রতিজনে ভালোবাসলাম, সেই জায়গা থেকে। কবি জসিমউদ্দিন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন? রবীন্দ্র ভারতী, রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা ইউনিভার্সিটি? উনি এমএ পাশ করেছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি এমএ এমএ কমপ্লিট করেছিলেন। প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল? দীঘল, দীঘল মানে হচ্ছে দীর্ঘ, লম্বা। নিচের কোনটি জসিমউদ্দিনের রচনা? গাজী মিয়ার বস্তানি, হাসুলিবাগের উপকথা, জার্মানির শহরে বন্দরে, ঠাকুর বাড়ির আঙিনায়? ঠাকুর বাড়ির আঙিনায়। স্মৃতিকথামূলক বই এটা ওনার। তো এই ছিল আয়োজন, শেষেই চলে আসছি। ভালো থাইকো, কথা হবে আবার। আল্লাহ হাফেজ।